রাতে বাবা ও ছোট চাচা খেতে বসেছে। সবেমাত্র এক লোকমা ভাত মুখে দিতে যাবে, এমন সময় আমার চিৎকার শুনে হাত থেকে ভাত ঝরে পড়ে যায়। বাবা ও চাচা একে অপরের দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে। ছুটে আসে আমার রুমে, এসে যা দেখে তাতে করে দুজনের মাথা হেট হয়ে যায়। এমনটা হবে কল্পনায়ও ভাবিনি। আমার নাম স্বপ্না মিয়াজি। ফ্যামিলিতে মা, বাবা, 3 বোন, 2 ভাই। সবার বড় বোন নাম আসমা মিয়াজি। আমাদের বংশ মিয়াজি বংশ, তাই নামের পরে মিয়াজি শব্দটা থাকে। বাবা সরকারি চাকরি করে। আমার বড় বোন আসমা এসএসসি কমপ্লিট করেছে। আমি সবেমাত্র ক্লাস 6-এর ছাত্রী। আমরা 2 বোন দেখতে তেমন সুন্দরী না। গায়ের রং শ্যামলা, তবে চেহারার কাটিং মোটামুটি ভালো। আমার বোন আসমা থেকে আমাকে বড় মনে হয়, কারণ আমার স্বাস্থ্য ভালো। যে দেখে প্রথম আমাকেই বড় মনে করে। পরে জানা যায় আমি ছোট, আসমা বড়। আমার বাবা শিক্ষিত হলেও একটু অন্য টাইপের মানুষ। কারো কথায় কান দেয় না, যখন যেটা ভাবে সেটাই করে। যেমন জেদি তেমনি সরল সোজা। ছোট চাচা দুবাই থেকে 3 মাসের ছুটি নিয়ে বাড়িতে এলেন। বাবা বললেন 2 মেয়ে বড় হয়েছে, এখন বিয়ে দেওয়া উচিত। ছোট চাচা বললেন আসমাকে বিয়ে দাও ঠিক আছে, কিন্তু স্বপ্নাকে কেন বিয়ে দিতে বলছো? ওকে দেখলে বড় মনে হলেও এখনও কিন্তু বড় হয়নি। ছোট বাচ্চাদের মতো চলাফেরা, এখনও ছোট ছোট বাচ্চাদের সাথে খেলে। ওর চলাফেরা দেখেছো? নিজের খেয়াল নিজেই রাখতে পারে না। বিয়ে হলে শ্বশুরবাড়ির কী খেয়াল রাখবে? না ভাইজান, তোমার কথায় আমি একমত হতে পারছি না। বাবা বলল, দেখ ভাই, আমি জানি তুই কি বলতে চাইছিস। আমি চাই একসাথে 2 বোনের বিয়ে দিতে, একই দিনে। সবাই বোঝালো বাবাকে আসমাকে বিয়ে দাও, কিন্তু স্বপ্নাকে এখন না, পরে। বাবা কারো কথা শোনার পাত্র নন। তিনি যা বললেন তাই করলেন। আমাদের 2 বোনের জন্য ছেলে দেখা শুরু হলো। আল্লাহর কি হুকুম, বাবা যেমনটা চেয়েছেন তেমনটাই হলো। 2 বোনের জন্য দেখে দেখে 2টো রাজপুত্র খুঁজে নিয়ে এলেন। তাদের পাশে আমরা কিছুই না। ছেলে 2টো দেখতে যেমন হ্যান্ডসাম তেমনি ভালো। তখন যৌতুকের সময়। এখন যে নেই তা কিন্তু নয়। এখন মানুষ যৌতুকের বদলে ফার্নিচার নিয়ে যায়, সেটাও কিন্তু এক প্রকার যৌতুক। মোটা অঙ্কের যৌতুক দিলে হ্যান্ডসাম ছেলে পাওয়া কোনো ব্যাপারই না। বিয়ের কথা পাকা হওয়ার সময় বলা হলো 2 পক্ষকে 1.5 লাখ করে 3 লাখ টাকা দিতে হবে, তার সাথে ছেলে পক্ষের 500 লোক খাওয়াতে হবে। বাবা রাজি হয়ে গেলেন। আমাদের বিয়ের দিন ঠিক হলো। দেখতে দেখতে সেই সময়ও চলে এলো। আজ 2 বোনের গায়ে হলুদ। সবাই আমাকে বলছে তোর বিয়ে হবে, স্বামীর সাথে ঢাকায় থাকবি। আমার স্বামী ঢাকায় চাকরি করে। ভাবিদের কথায় বারবার বলি কিসের বিয়ে, জানি না, এসব বাদ দে তো। গায়ে হলুদের জন্য 2জনকে সাজানো হলো। গায়ে হলুদের পোশাকে আমার খুব অস্থির লাগছে। সবাইকে বলি দয়া করে এগুলো খুলে দাও, আমার ভালো লাগে না। আমাকে এগুলো কেন পরিয়েছ? এদিকে আমাদের বাড়ি থেকে ছেলেদের বাড়িতে গায়ে হলুদের জন্য যাবে। আমি বায়না ধরলাম বড় আপুর শ্বশুর বাড়িতে যাব বলে। সবাই হাসতে শুরু করলো আমাকে নিয়ে। আমি বললাম, আরে আমাকে কেউ চিনবে না, গায়ে হলুদ লাগিয়ে চলে আসব। আমার ফুফাতো বোন সাফিয়া বলল, আরে পাগলি, একটু পর তোর শ্বশুরবাড়ি থেকে লোক আসবে তোকে হলুদ লাগাতে। এই নিয়ে সবাই হাসাহাসি করল। কোনো রকম গায়ে হলুদের পর্ব শেষ হলো। আজ বিয়ে। যখন আমার বোনকে কবুল বলতে বলল, তখন সে খুব কাঁদছে। আমি মনে মনে ভাবছি কবুল বললে কি হবে, এখানে কান্নার কি আছে? অনেকক্ষণ কান্নাকাটি করে সে কবুল বলল। আমাকে যখন বলতে বলল 1 সেকেন্ডও লাগেনি, আমি বলে দিয়েছি। কবুলই তো বলতে হয়, এখানে এত সময় নেওয়ার কি আছে? সবাই জানে আমি এসব বুঝি না দেখে বলে দিয়েছি। বিয়ে সম্পূর্ণ হলো, এখন বিদায়ের পালা। যখন শুনলাম বরের সাথে আমাকে যেতে হবে, তখন আমার ভয় হলো। এবার আমি শুরু করেছি কান্না, চিৎকার করে বলছি আমি যাব না, মরে গেলেও যাব না। অনেক যুদ্ধ চললো আমাকে নিয়ে। সবাই বুঝিয়ে বলল কাল তোকে নিয়ে আসবো, শুধু আজকে রাত থাকবি। তারপরও যেতে রাজি হলাম না। লাস্ট পর্যন্ত ফুফাতো বোন, মামাতো বোন আমাদের সাথে গেল। তারপর আমাকে নিয়ে যেতে পেরেছে। সেদিন আমাদের বাসর হয়নি, কারণ আমি পিরিয়ড অবস্থায় ছিলাম। 4 দিন পর আমাদের বাসর ঘরে দেওয়া হলো, আমার শ্বশুর বাড়িতেই। রাতে ভাবিরা শিখিয়ে দিল সব কিছু, কিন্তু কিছুই আমার মাথায় ঢোকেনি। আমার স্বামী মেজান খুব খুশি মনে রুমে প্রবেশ করলো। আমি তখনও বসে আছি খাটে। দরজা লাগানোর শব্দ শুনে ঘুমটা উঠিয়ে দেখি একটা ছেলে দরজা লাগিয়ে দিচ্ছে। এর সাথে আমার বিয়ে হয়েছে, এ যে আমার স্বামী। এগুলো আমি কিছুই বুঝি না। মনে মনে ভাবছি এই ছেলেটার জন্য কেন আমাকে সাজিয়ে বসিয়ে রেখেছে। এমনিতে আমার ঘুম পাচ্ছে। মিজান আমার সামনে এসে বসে, তারপর আমার ঘুমটা সরিয়ে দেয়। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। এবার চমকে ওঠার পালা। মিজান রোমান্টিক মোডে আছে, তাই আমার হাত ধরে ধীরে ধীরে আমাকে জড়িয়ে ধরে। আমি কিছু না বুঝে জোরে ধাক্কা মেরে ফেলে দেই। তারপর আমি চিৎকার করি। মিজান দৌড়ে এসে আমার মুখ চেপে ধরে বলে, চুপ চুপ, কেউ শুনে ফেলবে। আর তুমি চিল্লাচ্ছ কেন?
এভাবে কেউ চিৎকার করে? সবাই কি ভাববে? আমি মনে মনে ভাবছি, এই মনে হয় আমাকে মারবে। তাই আমি ওর হাত কামড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসি। তখনও কেউ ঘুমায়নি, সবাই ড্রয়িং রুমে বসে আছে। আমি দৌড়ে গিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরি। আমার পিছু পিছু মিজান ঘর থেকে বেরিয়ে আসে। আমার শাশুড়ি বলল, কি হয়েছে মা, কি হয়েছে? আমি বললাম, ওই লোকটা আমাকে জাপটে ধরেছে। খুব খারাপ লোকটা। আমি চিৎকার দিতেই আমার মুখটা চেপে ধরে মারার জন্য। সবাই বুঝতে পারলো কি হয়েছে। এদিকে লজ্জায় মিজানের মাথা হেঁট হয়ে যাচ্ছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উপস্থিত সবাই মুসকি মুসকি হাসছে। সবার বুঝতে বাকি রইল না কি হয়েছে। আমার শাশুড়ি বড় ভাবিকে ইশারা করলো। সেদিন রাতে আমি বড় ভাবির সাথে ছিলাম। পরের দিন বাপের বাড়িতে আসি, সাথে মিজানও এসেছে। এসব ব্যাপারে কেউ জানতো না। আসার পরে জ্যাঠাতো ভাইয়ের বউ মস্কারি করে বলল, কি ননদিনী, বাসর রাত কেমন কাটালে? বর কি কি গিফট দিল? ওর কথায় আমার লজ্জা পাওয়ার কথা, তা না উল্টা বললাম, কিসের বাসর আর কিসের গিফট? কি যে আবল তাবল বলো না, কিছুই বুঝতে পারি না। ভাবি বুঝতে পারলো আমার সাথে কথা বলে কোনো লাভ হবে না, তাই মিজানকে জিজ্ঞেস করলো। ভাবির কথায় মিজান রাতের ঘটনা সব খুলে বলল। ভাবি শুনে হাসতে হাসতে শেষ। মিজান বলল, ভাবি আপনি হাসছেন, কাল আমার কি অবস্থা হয়েছিল দেখলেই বুঝতে পারতেন। রাতে খাবার দাবারের পর আমাদের দুজনকে এক রুমে দেওয়া হলো। মিজান মনে মনে চিন্তা করছে, কালকে হাত ধরার কারণে চিৎকার করেছিল, এখন হাত ধরলে যদি আবার করে। মনে মনে চিন্তা করছে ধরবে কি না। এদিকে বাবা ও ছোট চাচা বাজার থেকে ফিরেছে, হাত মুখ ধুয়ে খেতে বসেছে। মিজান তখন দুমনা করছে আমার হাত ধরার জন্য। এক সময় মনে সাহস নিয়ে আমার হাত ধরে ফেলে। ওইদিকে বাবা ও ছোট চাচা ভাতের লোকমা মুখে দিতে যাবে। এমন সময় আমি চিৎকার করতে থাকি। আমার চিৎকার শুনে সবাই ছুটে আসে রুমে। তখন মিজান লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সবার সামনে অপমান বোধ মনে করছে। বাবাকে দেখে আমি ছুটে এসে জড়িয়ে ধরে বলি, বাবা বাবা, লোকটা আমার হাত ধরেছে, লোকটা ভালো না। বাবা বুঝতে পারলো আসলে কি হয়েছে। এদিকে ছোট চাচা রাগিত দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছে। বাবাও নিজের ভুল বুঝতে পারে, এখন বুঝে কি হবে। কিছুই করার নেই। বাবা মাকে বলে আমাকে নিয়ে যেতে। তারপর মিজানকে বলে, বাবা তুমি কিছু মনে করো না, এখনও ওর সেই বুঝ হয়নি। আমি না বুঝে ভুল করেছি, পারলে আমাকে ক্ষমা করো। মিজান বলল, আমি কিছু মনে করিনি বাবা, আপনি শুধু শুধু মাপ চাইছেন। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। সেই দিনের মতো আর কিছুই হলো না। 3 দিন পর শ্বশুরবাড়ি ফিরে আসি। শ্বশুরবাড়িতে কী হয়েছে ভাবিরা জিজ্ঞেস করাতে মিজান সব খুলে বলল। সব শুনে ভাবি বলল, দেখ ভাই, স্বপ্ন এখনও ছোট, এসব বোঝে না, ওকে ধীরে ধীরে বুঝিয়ে আপন করে নিতে হবে। মিজান বলল, আমি 1 সপ্তাহ পর ঢাকা চলে যাব, তখন কি হবে? মিজানের কথা শুনে ভাবি বলল, চিন্তা করো না, আমি বাবা মার সাথে কথা বলে ঢাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। সেই অনুযায়ী 1 সপ্তাহ পর আমাকে ঢাকা নিয়ে আসে। প্রথম ঢাকায় আসবো শুনে মনে মনে খুব খুশি হলাম। কখনো ঢাকা যাইনি, এই প্রথম যাব। অনেকের মুখে শুনেছি ঢাকা অনেক সুন্দর, তাই দেখতে ইচ্ছে করলো আমার। এখানে এসে আরেক বিপত্তি, ঘরের কোনো কাজই আমি জানি না, রান্নাবান্না তো অনেক দূর, ঘর গোছাতেও পারি না। বাড়িতে মা আসমা আপু সব কাজ করতো, তাই আমি কখনো করিনি। সকাল 5টার দিকে উঠে রান্না করতো মিজান, আমাকে নাস্তা খাইয়ে অফিসে চলে যেত। এদিকে বাসায় আমাকে একা রেখে যেতে দুশ্চিন্তা হচ্ছে মিজানের, কারণ আমি খুব চঞ্চল টাইপের। এক জায়গায় শান্ত হয়ে বসার অভ্যাস নেই আমার, সেটাই সবচেয়ে ভয়ের কারণ। যদি একা একা বাসা থেকে বেরিয়ে কোথাও চলে যাই, তাহলে এত বড় শহরে খুঁজবে কি করে? আমরা 3 তলায় থাকি, দোতলায় আরেকটা ফ্যামিলি আছে। ওনার হাজব্যান্ডও কাজে চলে যায় সকালে, তাই উনি ফ্রি থাকে। নাম রেশমি আক্তার। মিজান আমার ব্যাপারে সব বলল। সব শুনে রেশমি আপা বলল, তুমি কোনো চিন্তা করো না ভাই, নিশ্চিন্তে কাজে যাও, আমি আছি। যতক্ষণ পর্যন্ত না তুমি আসবে আমি ওর সাথে থাকবো। কথাটা বলার সময় ওনার হাজব্যান্ডও ছিলেন। সব শুনে তিনিও সম্মতি জানালেন। সেই থেকে রেশমি আপু সারাদিন আমার সাথে সাথে থাকতো। মিজান আমাকে খুব ভালোবাসতো। প্রতিদিন আসার সময় আমার জন্য লাল গোলাপ নিয়ে আসতো, আর সাথে চকলেট, আইসক্রিম। মিজান জানে আমি আইসক্রিম চকলেট খেতে খুব ভালোবাসি। মাঝে মাঝে রাতে আমাকে ফুচকা খেতে নিয়ে যেত। কিন্তু এখনও পর্যন্ত আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়নি। মিজান কখনো জোরও করেনি। মিজান বুঝতে পারে এর থেকে জোর করে নয়, বুদ্ধি খাটিয়ে ভালোবাসা আদায় করতে হবে। ঢাকায় আসার পর থেকে আমরা একসাথে ঘুমালেও আলাদা আলাদা। একদিন রাতে মিজান আমাকে বলল, আচ্ছা স্বপ্না, তুমি ভূতকে ভয় পাও? এমনিতে আমি ভূতকে বেশি ভয় পাই, ভূত হয় কি না সেটা জানি না, কিন্তু চাচি জেঠিদের মুখে শুনেছি জিন পরি এগুলো হয়, আবার পেতনিও নাকি হয়। আমি আমতা আমতা করে বললাম, ভূত কেন? এখানে কি ভূত আছে? আমার কিন্তু ভূতকে খুব ভয় লাগে। মিজান মুচকি হেসে বলল, শুধু ভূত নয়, এখানে একটা পেতনিও আছে, মাঝে মাঝে হি হি করে হাসে,
এমনকি যে মেয়েরা স্বামীর কথা শোনে না তাদের ঘাড় মটকিয়ে দেয়। এমন সময় কোত্থেকে যেন হি হি করে হাসির শব্দ ভেসে আসে। আমি ভয়ে মিজানকে জড়িয়ে ধরি শক্ত করে। মিজান পরম তৃপ্তিতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। সে তো এটাই চেয়েছে। আমি অনেকক্ষণ ধরে মিজানকে জড়িয়ে ধরে আছি। মিজান রোমান্টিক সুরে বলল, কি ব্যাপার, ভয় করছে? আমি বললাম, আপনি শুনতে পাচ্ছেন না? পেতনিটা এখনও হেসে যাচ্ছে। আমার খুব ভয় করছে। মিজান বলল, ঠিক আছে, আমার বুকে থাকো। এভাবে আমি মিজানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। কিন্তু মিজান আমাকে বুকে পেয়ে ঘুমাতে পারছে না। ওর খুব ইচ্ছে করছে আমাকে আরও কাছে পেতে। তারপরও নিজেকে দমিয়ে রেখেছে। আমার মাথায় পরম স্নেহের ন্যায় হাত বুলিয়ে দিচ্ছে, কপালে কিস করছে। এমন করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেও জানে না। সকালে ঘুম ভাঙল মিজানের। দেখে আমি তখনও ওকে জড়িয়ে ঘুমাচ্ছি। চুলগুলো এলোমেলো হয়ে আমার মুখ ঢেকে আছে। চুলগুলো সরিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। কপালে আলতো করে কিস করে উঠতে যাবে এমন সময় আমার ঘুম ভেঙে যায়। ওকে উঠতে দেখে আমি আবার ঝাঁপিয়ে পড়ে বলি, আপনি কোথায় যাচ্ছেন? প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, তা না হলে পেতনি আসবে। মিজান হেসে বলল, পেতনি দিনে আসে না, সে শুধু রাতে দেখা দেয়। আমি ওকে ছেড়ে দিয়ে বললাম, ও আচ্ছা, তাহলে তো এখন কোনো ভয় নেই, তাই না? কিন্তু আমার খিদে পেয়েছে। মিজান বলল, কি খাবে? নাস্তা বানাতে দেরি হবে, তার চেয়ে বরং আমি বাইরে থেকেই নিয়ে আসি। এই বলে উঠে চলে গেল নাস্তা নিয়ে আসতে। সেদিন আমাকে নাস্তা খাইয়ে অফিসে চলে গেল। রাতে খাওয়া দাওয়ার পর বিছানা শুতে যাব, ঠিক তখনই কালকে রাতের মতো পেতনিটা আবার হেসে উঠল। আজও আমি ভয় পেয়ে মিজানকে জড়িয়ে ধরি। এভাবে আমরা একে অপরকে সারা রাত জড়িয়ে ধরে ঘুমাতাম, কিন্তু আমাদের মাঝে তেমন কিছুই হতো না। এখন আমার অভ্যাস হয়ে গেছে মিজানকে জড়িয়ে ধরে ঘুমানো। এখন পেতনির হাসির প্রয়োজন পড়ে না। একদিন আমি মিজানের বাহুতে মাথা রেখে শুয়ে আছি। মিজান আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, স্বপ্না, একটা কথা বলবো, রাখবে? আমি বললাম, কি কথা বলুন। মিজান বলল, আমার সাথে প্রেম করবে? আমার না খুব ভালোবাসার প্রয়োজন। কেউ নেই আমাকে ভালোবাসার। এই যে যেমন আমি তোমাকে ভালোবেসে খুব যত্ন করি, তোমার খেয়াল রাখি, আমারও তেমন কেউ চাই যে আমার যত্ন নেবে, আমাকে ভালোবাসবে, আমার কেয়ার করবে। তুমি পারবে করতে? আমি কিছু বলছি না, চুপ করে ওর বাহুতে শুয়ে আছি। মিজান বলল, আমি জানতাম তুমি পারবে না, তাই মনে মনে ভাবছি কাউকে নিয়ে আসবো আমার কেয়ার করার জন্য, আর তোমাকে বাড়িতে পাঠিয়ে দেব। আমি তখনও কিছু বললাম না। হঠাৎ কে যেন হি হি করে হেসে উঠল। আমি মিজানকে শক্ত করে জড়িয়ে ধরি। বুঝতে পারি সে পেতনিটা হাসছে। মিজান আমাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে বলেছিলাম না, যেই মেয়ে স্বামীর কথা শোনে না তাদেরকে পেতনি ঘাড় মোটকে দেয়। সেদিন রাতে আমি আর কিছুই বললাম না, ঘুমিয়ে পড়লাম। সকালে মিজানের আগে আমি উঠি। মনে মনে ভাবছি সারা ঘরের কাজ আজ আমি একাই করব। সব সময় ও আমাকে রান্না করে খাওয়ায়, আজ আমি রান্না করব। এটা ভেবে কিচেনে গেলাম রান্না করার জন্য। এদিকে আমি রান্না করতে পারি না। কী রান্না করব, কিভাবে রান্না করব সেটাই ভাবছি। মনে মনে বলে উঠলাম, যা হবে দেখা যাবে, যা পারি তাই রান্না করব। এই ভেবে চুলায় চা বসিয়ে আগুন ধরাতে গিয়ে হাত জ্বালিয়ে ফেলি। তারপরও হার মানলাম না। এদিকে হাত অনেকটা জ্বলে গেছে, খুব জ্বালা করছে। একবার পানিতে চুবাচ্ছি, আরেকবার পেঁয়াজ কাটছি। এভাবে করে রান্না করলাম। তবে কী রান্না করেছি তাও জানি না। মিজানকে ডাকতে গিয়ে দেখি সে এখনও ঘুমাচ্ছে। আমি ডাক দিতেই উঠে বসে। এতক্ষণ আমাকে লক্ষ্য করেনি। হাত দিয়ে চোখ মুছতে মুছতে তাকিয়ে হেসে উঠল। তারপর বলল, এ কি হাল করেছ নিজের? কপালে মুখে হলুদ আর মশলা লেগে আছে। কাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে মুখ দেখার সময় পাইনি। শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে বললাম, খাবার রেডি, আপনি ফ্রেশ হয়ে আসুন। আমার মুখে এই কথা শুনে মিজান অবাক হয়ে তাকিয়ে আছে। তার মানে কালকে রাতের কথাগুলো আমি সিরিয়াসলি নিয়েছি। আমাকে বলল, তুমি রান্না করেছো? তুমি রান্না করতে পারো? আমি বললাম, জানি না কি রান্না করেছি, আপনি আসুন দেখবেন। আমার কথা শুনে মিজানের হাসি পাচ্ছে। তারপরও হাসি চেপে রেখে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে খেতে বসে। আজ মিজানের অফিসের ছুটি ছিল। রান্না দেখে কিছু বলেনি। টেস্ট করে দেখলো, কোনোটাতে লবণ বেশি, আবার কোনোটাতে মরিচ হলুদ বেশি। এত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করেছে। মিজান আমাকে বলল, ভালোই রান্না করেছো। এই বলে খেতে যাবে, হঠাৎ চোখ পড়ল আমার হাতের উপর। দেখে আমার হাত অনেকখানি পুড়ে গেছে। এটা দেখে তৎক্ষণাৎ ছুটে এসে আমার হাত দেখলো। আমার হাতের এই অবস্থা দেখে ও পাগলের মতো করছে। আমাকে বলল, তোমাকে কে বলেছিল রান্না করতে? দেখো কতটা হাত পুড়ে গেছে, খুব কষ্ট হচ্ছে না? এই বলে ফু দিতে থাকে আমার হাতে। আমাকে বসিয়ে রেখে ফার্মেসি থেকে ক্রিম নিয়ে আসে, তারপর আমার হাতে লাগিয়ে দেয়। আমার দিকে ছলো ছলো নয়নে তাকিয়ে বলল, হাত না জ্বলে যদি বড় কিছু হয়ে যেত তোমার, তাহলে আমার কি হতো একবার ভেবে দেখেছো? কে বলেছে তোমাকে রান্না করতে? আমি মাথা নিচু করে বললাম, কেন, কাল রাতেই তো আপনি বললেন
আপনি যেমন আমাকে কেয়ার করেন তেমনি কাউকে চান আপনাকে কেয়ার করুক, তাই আমি আপনার জন্য রান্না করতে গিয়েছিলাম। মিজান বলল।